আলোচনা শুরু করব উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা গুণগত রসায়ন অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে আমরা ডিটেলস শিখেছি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তো তোমাদের সাথে আজকের ক্লাসের শুরুতে আমার যোগাযোগ নাম্বারটা আরেকবার তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা কোনো প্রয়োজন হলে এখানে যোগাযোগ করতে পারবে। দেন আমরা আমাদের মূল আলোচনায় আসি। উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অধ্যায়টির নাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তাহলে এখানে দুইটি বিষয় নিয়ে আমরা কথা বলি। এক হলো এখন পর্যন্ত আবিষ্কৃত জানা মৌলগুলো সব পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা কথা বলি, এবং দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে যে রাসায়নিক বন্ধন, মানে বলতে পারো সম্পূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচিত হয়েছে এই অধ্যায়টিতে, এবং তাদের মধ্যে একটি সংযোগ সেতু বা একটা সম্পর্ক রয়ে গেছে, অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্মের সাথে রাসায়নিক বন্ধনের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন প্রথমত তোমাদেরকে আগে আমি একটি ব্রিফ লাইন দিতে চাই যে এই অধ্যায়টিতে আমাদের কোন কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রথমত পর্যায় সারণী সম্পর্কে আমাদের জানতে হবে। তো মাধ্যমিক শ্রেণীতে থাকতেও তোমাদের পর্যায় সারণী সম্পর্কে কিছু আলোচনা ছিল এবং তোমাদের একটা মিনিমাম ধারণা আছে পর্যায় সারণী সম্পর্কে। দ্বিতীয়ত পর্যায়বৃত্ত ধর্ম, এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। এই বিষয়টা মাধ্যমিক শ্রেণীতে থাকতে তোমাদের জ্ঞানটা অতটা গভীর ছিল না, একটু ভাষা জ্ঞান ছিল, সেখান থেকে আমরা এখন ডিটেলস জানবো। দেন রাসায়নিক বন্ধন সম্পর্কে জানবো। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এটা হচ্ছে অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। আর বলতে পারো তার স্টার্ট আপ করার জন্য, ওয়ার্ম আপ করার জন্য পর্যায় সারণী সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা নিতে হবে। এখন পর্যায় সারণী মৌলগুলোকে আবার আমরা চারটা অঞ্চলে ভাগ করে নিয়ে কথা বলবো। এস, পি, ডি, এফ, এই চারটা ব্লকে ভাগ করে নিয়ে আমরা এগুলোকে আলোচনা করব। পর্যায়বৃত্ত ধর্ম অনেকগুলো আছে, তার মধ্যে চারটি পর্যায়বৃত্ত ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ। চারটি বিষয়কে, অনেকগুলো পর্যায়বৃত্ত ধর্ম বইতে আছে, তার মধ্যে চারটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই চারটি বিষয় নিয়ে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। প্রথমত পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার সম্পর্কে, দ্বিতীয়ত আয়নীকরণ শক্তি, তৃতীয়ত ইলেকট্রন আসক্তি, চতুর্থত তড়িৎ ঋণাত্মকতা। এখন এই চারটা বিষয় সম্পর্কে একটু সামান্য ধারণা দিই, বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনার মধ্যে যাব। পারমাণবিক ব্যাসার্ধ বলতে আসলে কি বোঝায়? প্রতিটি পরমাণুকে গোলক আকৃতির বিবেচনা করা হয়, বেশ সুষম গোলকের ন্যায়, যার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। কেন্দ্র থেকে সর্বশেষ শক্তি স্তর পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। আর ব্যাসার্ধ এবং আকার দুটো একই অর্থে ব্যবহৃত হচ্ছে, কারণ ব্যাসার্ধ বড় হওয়ার অর্থ হচ্ছে আকার বড় হয়, ব্যাসার্ধ ছোট হওয়ার অর্থ হচ্ছে আকার ছোট হয়। অর্থাৎ এখানে সর্বশেষ যে পর্যন্ত ইলেকট্রন আছে সেই পর্যন্ত দূরত্ব। দেন আয়নীকরণ শক্তি, এখান থেকে আমরা বুঝিয়ে দিতে পারি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটিকে বের করে পরমাণুটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আমরা একটি পরমাণু যোজ্যত স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করব। এভাবে ইলেকট্রন অপসারণ করার জন্য যে শক্তির ব্যয় হবে, সেখানে এখানে কিছু শক্তি লাগবে, এই শক্তিটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তির বিপরীত ঘটনা। তার মানে একটা পরমাণু আছে, তার সাথে আমরা একটা ইলেকট্রন যোগ করব, যোগ করে একটা ঋণাত্মক আধানযুক্ত আয়ন তৈরি করব। ঋণাত্মক আধানযুক্ত আয়নটি তৈরি করার সময় যখন ইলেকট্রন আমি যোগ করব, এই যোগ করার সময় পরমাণু নিজেই শক্তি বিকিরণ করবে,
এই যে শক্তির পরিবর্তনটা, এই শক্তির পরিবর্তনটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতাটা মূলত সমযোজী অণুর ক্ষেত্রে প্রযোজ্য। যখন দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তো এই বন্ধনটি তৈরি করার সময় মাঝখানে এক জোড়া ইলেকট্রন ব্যবহৃত হয়। এই ইলেকট্রন জোড়কে কোনো একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করে। এই আকর্ষণ করার ক্ষমতাটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, বা সংক্ষেপে আমরা ইএন লিখতে পারি ইলেকট্রোনেগেটিভিটি। এই বিষয়গুলো জানার পরে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে জানবো। বন্ধন আবার প্রধানত তিন প্রকার: ধাতব বন্ধন, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। এই তিন ধরনের বন্ধন সম্পর্কে জানবো। তবে আমাদের বর্তমান আলোচনার মধ্যে সমযোজী বন্ধন সম্পর্কে সবচেয়ে বিস্তারিত আলোচনা হবে, ধাতব বন্ধন এবং আয়নিক বন্ধন সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা আসবে। এরপরে এইগুলোর মধ্যে আবার ভাগ ভাগ করে ভেতরে কিছু শিরোনামে কিছু বিষয় আমরা আলোচনা করব। পর্যাবৃত্ত ধর্মের সাথে রাসায়নিক বন্ধনের সম্পর্ক, যেটা বলেছিলাম যে দুটো বিষয়ের মধ্যে একটা ব্রিজিং থাকবে, সেটা আমরা একেবারে শেষে আলোচনা করব। এছাড়াও রাসায়নিক বন্ধন আলোচনার পরে যে অণুগুলো তৈরি হচ্ছে, সে অণুর কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা কথা বলবো। থাকবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য। আচ্ছা, সমযোজী যে বন্ধনটা আমরা আলোচনা করব, সেই সমযোজী বন্ধন আলোচনার মধ্যে আবার কতগুলো বিষয় থাকবে। তিনটি তত্ত্বের মাধ্যমে আমরা সমযোজী বন্ধন গঠন আলোচনা করব। তিনটি তত্ত্ব। শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব বিষয়গুলো হতে খাতায় লিখতে। জান্নাতুল ফেরদৌস, তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো খাতা কলম ব্যবহার করো, বিষয়গুলো খাতায় লিখতে থাকো, কেমন? তো যোজনী বন্ধন তত্ত্ব থাকবে, আণবিক অরবিটাল তত্ত্ব থাকবে, অরবিটাল সংকরণ থাকবে। এই তিনটা তত্ত্ব হচ্ছে আমাদের মুখ্য। তো যোজনী বন্ধন তত্ত্বটা আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে। এটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি, সংক্ষেপে আমরা লিখি ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। আণবিক অরবিটাল তত্ত্ব ইংরেজিতে বলা হয় মলিকুলার অরবিটাল থিওরি, এটাকে আমরা বলি MOT। দেন অরবিটাল সংকরণ, যেটাকে ইংলিশে আমরা বলি হাইব্রিডাইজেশন। আশা করি তোমরা পড়তে পারছো, যদিও এখানে ইলেকট্রনিক বোর্ডের উপরে লেখাটা একটু বেঁকে যাচ্ছে, তো বিষয়টা বুঝে নাও। এই তিনটে তত্ত্ব আমরা পড়ব। অরবিটাল সংকরণের মধ্যে আবার আমরা 7 ধরনের 7 টাইপস অরবিটাল সংকরণ করব। sp সংকরণ, এর উদাহরণ হিসাবে এখানে দুইটি অণু দেখানো হয়েছে। প্রথম অণুটির নাম C2H2, এটা হচ্ছে ইথাইন। এরপর আছে BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড। দেন sp2 সংকরণ করব। sp2 সংকরণের মধ্যে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে ইথিন। দেন বোরন ট্রাইফ্লোরাইড, BF3, বোরন ট্রাইফ্লোরাইড। sp3 সংকরণের মধ্যে আমরা তিনটা উদাহরণ এখানে নিয়েছি, মিথেন, অ্যামোনিয়া এবং পানি। এই তিনটা সংকরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা খুব ভালোভাবে শিখতে হবে, কোনো ধরনের কোনো ত্রুটি রাখা যাবে না। বাকি যে 4 ধরনের সংকরণ আছে সেগুলো একবারে দেখিয়ে দেন: DsP2, DsP3, D2sp3 এবং D3sp3। প্রত্যেকের জন্য একটি করে উদাহরণ এখানে উল্লেখ করা আছে। যখন বিস্তারিত আলোচনা হবে তখন আমরা প্রত্যেকটা উদাহরণ নিয়ে এই সংকরণ ব্যবস্থাকে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমার আলোচ্য বিষয়, আলোচ্য সূচি। সব শেষে যে বিষয় থাকবে যে আন্ত আণবিক আকর্ষণ বল, এটা সমযোজী অণুর জন্য প্রযোজ্য। সমযোজী অণুতে দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়ারত থাকে সেটাকে আমরা বলি আন্ত আণবিক আকর্ষণ বল। আর সব শেষ টপিক থাকবে অজৈব যৌগের নামকরণ, অজৈব যৌগের নামকরণ। আচ্ছা, এখন আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যে আবার কয়েকটা ধরনের আকর্ষণ বল আছে। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এটা নিশ্চয়ই ছোটবেলায় শিখেছো, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল।
লন্ডন বিচ্ছুরণ বল, এটা তোমাদের জন্য নতুন, এটা ব্যাখ্যা করা হবে। লন্ডন বিচ্ছুরণ বল এবং হাইড্রোজেন বন্ধন। এখানে যদিও বন্ধন শব্দটি ব্যবহৃত হচ্ছে, প্রকৃত বিচারে এটি কোনো বন্ধন নয়, বরং এটিও এক ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল। তোমাদের ফিরে আসি। তাহলে আমরা এখানে মূলত 3 ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল দেখলাম: ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, লন্ডন বিচ্ছুরণ বল এবং হাইড্রোজেন বন্ধন। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মধ্যে আবার কয়েকটা রূপ আছে। কি কি আছে? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল এবং ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। একটা হচ্ছে স্থায়ী ডাইপোল, স্থায়ী ডাইপোল, দুটো জিনিস, দুটোর মধ্যে স্থায়ী ডাইপোল আছে, তাদের মধ্যে আকর্ষণ বল। আর একটা হচ্ছে যে স্থায়ী ডাইপোলের সাথে আবিষ্ট ডাইপোলের আকর্ষণ বল। এই 2 ধরনের আকর্ষণ বল এখানে কাজ করে। এই হচ্ছে আমাদের। আর হাইড্রোজেন বন্ধন সম্পর্কে একটা ডেসক্রিপটিভ বিষয় আমাদেরকে একটু জানতে হবে, এর গুরুত্ব, প্রয়োগ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোট আলোচ্য বিষয়গুলো। তাহলে আবার আমি একটু তোমাদেরকে রিভিউ করে নিই কি কি বিষয় জানতে হবে। পর্যায় সারণী সম্পর্কে, পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে, রাসায়নিক বন্ধন সম্পর্কে, দেন রাসায়নিক বন্ধনের মধ্যে আবার কিছু ভাগ ভাগ করে দেওয়া হলো, পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে কিছু ভাগ করে দেওয়া হলো। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে শিখতে হবে। আশা করি আমাদের মূল বিষয়গুলো জেনে গেলাম। তাহলে আজকে আমাদের আলোচনা হতে পারে পর্যায় সারণী সম্পর্কে। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে আধুনিক পর্যায় সারণীর যে রূপটা আছে সেটা দেখতে পাচ্ছ, বা তোমাদের যাদের সামনে এই মুহূর্তে বই আছে, তোমরা বই থেকে যে কোনো লেখকের যে কোনো বইয়ে, আমরা যদি যে কোনো একটা বই হাতে নিই তাহলে দেখা যাবে যে বইয়ের জাস্ট কাভার পৃষ্ঠাটা, প্রথম পৃষ্ঠাটা উল্টালে এরকম একটা পর্যায় সারণী আমরা দেখতে পাবো। তাহলে তোমাদের সামনে এখন যার কাছে যে বইটি আছে, বইয়ের কাভার পেজটা খুলে পর্যায় সারণীটা উন্মুক্ত করে। তাহলে আমরা এই মুহূর্তে যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। তো আধুনিক পর্যায় সারণীর এই চেহারাটা আমাদের যতটা পারা যায় একটু মাথার মধ্যে রাখলে বিভিন্ন মৌলগুলো সম্পর্কে জানা, তাদের সম্পর্কে বিস্তারিত বোঝা, আলোচনা করা ইত্যাদি বিষয়গুলো সহজ হয়ে যায়। এজন্য যে যতটুকু পারো পর্যায় সারণীতে দখল নেওয়ার চেষ্টা করবে। মৌলগুলোর নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা এগুলো তো সবারই জানা সম্ভব। সাথে সাথে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি একটু একটু করে আমরা শিখতে থাকি বেশ উপকারে লাগবে। এখন পর্যায় সারণী সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, শিখতে চাই, তাহলে প্রথমে আমাকে জানতে হবে পর্যায় সারণী বিষয়টা কি। একটা সময় যখন একে একে বিভিন্ন মৌলগুলো আবিষ্কৃত হচ্ছে, তো এই মৌলগুলো সম্পর্কে জানা, মৌলগুলো সম্পর্কে আলোচনা করাটা মানুষের জন্য আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছিল, কারণ এতগুলো মৌল সম্পর্কে ডিটেলস মনে রাখাটা বেশ কঠিন ব্যাপার। তো একটি মৌল সম্পর্কে জেনে সমধর্মী যদি আরো 10টা মৌল সম্পর্কে জানা যায় তাহলে সেটা সুবিধা হয়। এই সুবিধার কথা চিন্তা করেই তাদের ধর্মের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে সাজানোর চেষ্টা করা হয়, এবং সাজানোর ধরনটা এমন থাকতে হবে যেন একই ধর্ম সম্পর্ক সম্পন্ন মৌলগুলো একত্রিত থাকে। এই যে বিষয়টা, এটাই হচ্ছে আমাদের পর্যায় সারণীর মূল ধারণা, যা এখানে আমরা ফর্মালি এভাবে উল্লেখ করতে পারি: মৌলসমূহকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে এমনভাবে সাজানো যেন একই বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলো একত্রে অর্থাৎ একই শ্রেণী বরাবর থাকে এবং পর্যায় বরাবর তাদের ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। পর্যায় সারণীকে সংজ্ঞায়িত করার জন্য আমরা এই কথাগুলোকে ব্যবহার করতে পারি। বানানোর উদ্দেশ্য কি ছিল একটু আগে আমি বলেছি, যে সমধর্ম মৌলগুলোকে একত্রে রেখে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাদের সম্পর্কে গবেষণা করা, তাদের সম্পর্কে তথ্য আদান প্রদান করাকে সহজতর করার জন্য। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ অজানা মৌল সম্পর্কে অনুসন্ধান এবং একটা জানা মৌল সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ, এই বিষয়গুলোর জন্য আমাদের কাজে লাগে। পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে তোমরা 9 10 থাকতে মোটামুটি লেখাপড়া করেছো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে একটু আনসার করো তো। কে আনসার করবে? তাসমিয়া, যে পর্যায় সারণীর জনক বলা হয় কাকে?
মেন্ডেলিভ। হ্যাঁ, দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ। আচ্ছা, মেন্ডেলিভের আগেও অনেকেই পর্যায় সারণী বানানোর চেষ্টা করেছিলেন। এরকম দুই একজনের নাম বলো তো, যারা পর্যায় সারণী তৈরির চেষ্টা করেছিলেন। স্যার অ্যারিস্টটল। আর আর বোর। আর রাদারফোর্ড। আচ্ছা, তোমরা মনে হয় একটু গুলিয়ে ফেলছো, পরমাণুর মডেল থেকে আর পর্যায় সারণীর মধ্যে সব নামগুলো এলোমেলো করছো। দেখো, মাধ্যমিক শ্রেণীতে, আমি অন্য নামগুলো বলবো না, মাধ্যমিক শ্রেণীতে তোমরা যে নামগুলো শিখেছিলে সেই নামগুলো যদি বলি, সেই নামগুলো সম্পর্কে একটু জানি। এখানে এক ভদ্রলোকের চেহারা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি। জি ওনার স্যার। নাম ডবেরেনিয়ার। নাম শুনেছো? ডোবেরেনিয়ার নাম না শুনেছো? স্যার। নাম শুনে হ্যাঁ শুনেছি স্যার। শুনেছো স্যার? শুনেছি। আচ্ছা, উনি পর্যায় শুনেছি সারণী স্যার। বানানোর একটি ছোট্ট চেষ্টা করেছিলেন। উনি একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটার নাম জানো কি? জি ত্রয়ী স্যার, সূত্র। ত্রয়ী সূত্র ছিল বোধহয় ডোবেরাইনারের এখন তো আমি জি লিখে স্যার। দিলাম, আমি লেখা তিনটা দেখে। মৌল যদি না হ্যাঁ, তিনটা মৌল। না স্যার, এমনিতে ছিল। আচ্ছা, উনি তিনটা তিনটা পরপর। মৌলকে তিনটা মৌলকে একত্রিত করেছিলেন, যাদের বৈশিষ্ট্য একই রকম হবে, এবং প্রথম মৌলের পারমাণবিক ভর এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় মান হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। তো উনি এরকম গোটা কয়েক, চারটা বা এরকম কয়েকটা ত্রয়ী উনি তৈরি করতে পেরেছিলেন। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখন লিথিয়াম 7, পটাশিয়াম 39, তাহলে 39 এবং 7 যোগ করলে হয় 46, 46 অর্ধেক 23, তাহলে সোডিয়ামের 23 পেয়ে গেলাম। এখন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তাদের ধর্ম একই রকম। এরকম মাত্র চারটা ট্রায়াডে 12টা মৌল সম্পর্কে উনি গোছাতে পারলেন, বাকিগুলো সম্পর্কে উনি বিস্তারিত আনতে পারলেন না। তো 1829 সালে ডোবেরেনিয়ারের এই সূত্রটি প্রকাশিত হয়, এবং এটা যেহেতু সকল মৌলকে ইনক্লুড করা সম্ভব হয়নি, যার কারণে এটা চূড়ান্ত সফলতা পায়নি। অতঃপর আরেকজন বিজ্ঞানীর কথা আমরা বলবো, ইনার নাম জানো তোমরা? না স্যার। অষ্টক সূত্র প্রদান করেছিলেন কে? অষ্টক সূত্র নামটা শুনেছো, শব্দটা শুনেছো? জি স্যার শুনছি। এই অষ্টক সূত্রের প্রবক্তা কে? স্যার মনে পড়তেছে না। আচ্ছা, বিজ্ঞানী নিউল্যান্ড। হ্যাঁ। নিউল্যান্ড। হ্যাঁ, নিউল্যান্ডের অষ্টক সূত্র পড়েছো তোমরা? 1862 সনে বিজ্ঞানী নিউল্যান্ড উনি বললেন যে মৌলগুলো পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী যদি সাজানো হয়, 7টি মৌল পরে অষ্টম মৌলের ধর্ম প্রথমের সাথে মিলবে। তো দেখো, আমি এখানে সিরিয়ালে লিখেছি: হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, দেন ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, দেন ক্লোরিন। তাহলে এইভাবে উনি তিনটা, মানে 3 × 7 = 21টা মৌলকে সাজাতে পারলেন। তারপরে আর অন্যান্য মৌলগুলো সম্পর্কে এই ধারণাটি মিলল না, যার কারণে নিউল্যান্ডও চূড়ান্ত সফলতা পান নাই। অতঃপর আমরা আধুনিক পর্যায় সারণীর যাত্রা যার হাত ধরে তার কথাই বলবো। দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা, মস্কো ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক ছিলেন। তিনি প্রথম পর্যায় সারণীর আধুনিক ধারণাটি প্রদান করেন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা যদিও ঝাপসা, ইন্টারনেট থেকে সংগৃহীত। তো এটাই ছিল মেন্ডেলিভের তৈরি প্রথম পর্যায় সারণীর আউটলাইন। এবং সেই সময় মেন্ডেলিভ যখন পর্যায় সারণীটি প্রকাশ করেন, সেই সময় উনি 63টি মৌল সম্পর্কে জানতেন, 63 এলিমেন্টস। তো মাত্র 63টি মৌল নিয়ে ওনার প্রথম পর্যায় সারণীটি তৈরি হয়েছিল। যদিও ছবিটি স্পষ্ট পড়া যাচ্ছে না, এটা হাতের লেখা, তো জাস্ট ইতিহাসকে স্মরণ করার জন্য এটা এখানে আনা হয়েছে। সেটা সেই সময় 1869 সালের লেখনী। তো মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি উনি ধরেছেন পারমাণবিক ভর। পারমাণবিক ভরের ভিত্তিতে উনি প্রথম কাজটি করেছিলেন, এবং পারমাণবিক ভরের আবিষ্কারক কিন্তু মেন্ডেলিভ না, বিজ্ঞানী প্রাউড 1815 সনে পারমাণবিক ভর সম্পর্কে ধারণা দেন। আর 1869 সনে মেন্ডেলিভ তার প্রথম পর্যায় সারণীকে প্রকাশ করেন। তখন পর্যন্ত মানুষ পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানতো না।
পরবর্তীতে ইটালিয়ান সায়েন্টিস্ট মোসলে 1913 সনে পারমাণবিক সংখ্যা সম্পর্কে ধারণা দেন। অর্থাৎ রাদারফোর্ডের নিউক্লিয়াস সম্পর্কে বক্তব্য প্রদানেরও পরে, রাদারফোর্ড নিউক্লিয়াস সম্পর্কে বক্তব্য প্রদান করেন 1911 সনে, এবং নিলস বোর তার পরমাণু মডেল প্রকাশ করেন 1913 সনে। আর ঠিক সেই বছরই বিজ্ঞানী মোসলে প্রকাশ করেন যে প্রত্যেকটা মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা সুনির্দিষ্ট, এটা কখনোই পরিবর্তনশীল নয়, এবং সেই প্রোটন সংখ্যাকে বর্তমানে আমরা পারমাণবিক সংখ্যা বলি। এটা হলো ইতিহাসগত বিষয়। তো মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে ব্যাখ্যা করার জন্য যে পর্যায় সূত্রটা বলেন, সেটা বর্ণনাটা অনেকটা এরকম ছিল, লিখে রাখো। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো এটা ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্র, হ্যাঁ সরি আরেকবার বলবো। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায় সূত্রটি উনি দিয়েছিলেন, সেটা আমরা অবগত হলাম। এখন মেন্ডেলিভের এই পর্যায় সারণী বা পর্যায় সূত্রের মধ্যে কিছু ত্রুটি ছিল, কিছু প্রবলেম ছিল। কি কি প্রবলেম ছিল? বেশ কয়েকটা প্রবলেম ছিল। দেখো, আর্গন আর পটাশিয়াম, তাহলে তাদের পারমাণবিক ভর, আর্গনের পারমাণবিক ভর 40, পটাশিয়ামের 39। তাহলে সেই হিসাবে পটাশিয়াম আগে আসবে, আর্গন পরে যাবে। যদি তাই হয় তাহলে বিপদ না শুধু মহাবিপদ শুরু হবে। কিরকম মহাবিপদ শুরু হবে? সেটা হচ্ছে, দেখা যাবে যে হিলিয়াম, নিয়ন, আর তার নিচে এখানে চলে আসবে পটাশিয়াম আগে আসলে, দেন পটাশিয়ামকে শেষ করে পরের গ্রুপে যে এক্ষেত্রে সোডিয়ামের নিচে এইখানে থাকবে আর্গন। তাহলে বিষয়টা কি ভয়ানক হয়ে গেল, যে নিয়ন আর পটাশিয়াম একসাথে, সোডিয়াম আর আর্গন, তাদের ধর্মের মধ্যে কোনো সাদৃশ্য নেই। তার মানে পারমাণবিক ভরের সিরিয়াল ঠিক রাখতে গেলে পর্যায় সারণীর যে মূল উদ্দেশ্য ধর্মের সাদৃশ্য অনুযায়ী সাজানো, সেটা ব্যাহত হয়। আর ধর্মের সাদৃশ্যকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে পারমাণবিক ভরের ক্রমটা নষ্ট হয়। এরকম সমস্যা আরো বেশ কয়েক জায়গায় আছে। টেলুরিয়াম, আয়োডিন, কোবাল্ট, নিকেল, ক্রিপ্টন, রুবিডিয়াম, এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় যে পারমাণবিক ভর কম যেটা, সেটা আগে রাখতে গেলে মৌলগুলোর ধর্মের সাদৃশ্যটা বিঘ্নিত হয়। আর ধর্মের সাদৃশ্যকে ঠিক রাখতে গেলে পারমাণবিক ভরের ক্রমটা নষ্ট হয়। দ্বিতীয় ত্রুটি ছিল আইসোটোপ। আইসোটোপ কি? আশা করি এটা তোমরা সবাই জানো। জি স্যার। হ্যাঁ, নববীন, আইসোটোপ কাকে বলে? যাদের ভর সংখ্যা এক, কিন্তু হচ্ছে ভর সংখ্যা না, সরি স্যার, মানে পারমাণবিক সংখ্যাটা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন। হ্যাঁ, তাহলে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আচ্ছা, আইসোটোপ বলে। তাহলে আমি যদি একটা উদাহরণ নিই এখানে, সরি, তোমাদের কথা বলা শেষ হলে মাইক্রোফোন মিউট করে রাখো প্লিজ। যাকে জিজ্ঞাসা করবো বলা শেষ হওয়া মাত্রই মাইক্রোফোন বন্ধ। যেমন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন 1 আছে, আবার হাইড্রোজেন 2 আছে, যেটাকে প্রোটিয়াম, এটাকে হাইড্রোজেন 1 কে প্রোটিয়াম বলে, হাইড্রোজেন 2 কে ডিউটেরিয়াম বলে, এবং হাইড্রোজেন 3 আছে যেটাকে ট্রিটিয়াম বলে। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমি সাজাই তাহলে একই মৌল হাইড্রোজেন কিন্তু 3 জায়গায় আমাকে স্থান দিতে হবে। প্রথমে থাকবে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তাই না? পর্যায় সারণী যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম,
তাহলে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমি সাজাই, তাহলে এখানে থাকবে 1, তার মানে এখানে হাইড্রোজেনের একটা, এখানে 2, তার মানে এখানে হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ, তারপরে 3, তার মানে এখানে হাইড্রোজেনেরই আরেকটা আইসোটোপ। তাহলে একই মৌল একাধিক জায়গায় স্থান দিতে হচ্ছে, যেটা সম্ভব না। এটা একটা বড় ধরনের প্রবলেম ছিল। দ্বিতীয়ত আইসোবার, আইসোবার নিয়েও প্রবলেম আছে। আইসোবার কাকে বলে এটা একটু জেনে নেওয়া যায়। জান্নাতুল ফেরদৌস, আইসোবার কাকে বলে? জি স্যার, শুনতে পাচ্ছি। আইসোবার হচ্ছে তাদের হচ্ছে কোন নিউটন সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। না, ভুল হলো। আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান, কিন্তু অন্যান্য বিষয় পারমাণবিক সংখ্যা বা নিউটন সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, কিন্তু অন্যান্য প্যারামিটার গুলো ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোবার। যেমন যেমন এখানে হাইড্রোজেন লিখেছি, হাইড্রোজেন 3, এটা যে লিখেছি, আচ্ছা এটা বাদ দিই, অন্য একটা উদাহরণ নেই। আচ্ছা এটা সাথেই নেওয়া যাচ্ছে, অসুবিধা নেই। জাস্ট এ মিনিট। মনে করো হাইড্রোজেনের ভর 3 যেমন আছে, আবার লিথিয়াম, লিথিয়াম না, হিলিয়াম নেই, সরি, হিলিয়াম 3 আছে। হিলিয়াম নর্মালি 4, তো হিলিয়াম 3 এ যদি একটা আইসোটোপ নিই, তাহলে হাইড্রোজেন 3, হিলিয়াম 3, তাহলে এই দুটো হচ্ছে পরস্পরের আইসোবার, দুটো ভিন্ন মৌল, কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী যদি আমি তাদেরকে সাজাই, তাহলে তাদেরকে একই স্থানে স্থান দিতে হবে। এটাও 3, এটাও 3, তাহলে তাদের স্থান একই জায়গায় হবে। তাহলে এখানে হাইড্রোজেন, আবার এর গায়ের উপরে এখানে আমাকে দিতে হচ্ছে হিলিয়াম, তো এটা তো সম্ভব না, এটা একটা প্রবলেম। তাহলে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে 3টা বড় বড় ত্রুটি দেখতে পেলাম। এক হচ্ছে যে ধর্মের সাদৃশ্য রক্ষা এবং ভরের ক্রম রক্ষা, এইটা ঠিক থাকছে না। দ্বিতীয়ত আইসোটোপ গুলোকে আলাদা আলাদা স্থান হয়ে যাচ্ছে, যেটা একেবারেই সম্ভব না। দুটি ভিন্ন আইসোবার এক জায়গায় স্থান হয়ে যাচ্ছে, যেটাও অসম্ভব ব্যাপার। এই যে ত্রুটিগুলো থাকলো, এই ত্রুটিগুলোকে দূর করার জন্য পরবর্তীতে 1913 সালে মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তারপর পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী ঘোষণা করা হলো এবং এই সমস্যাটি সমাধান হলো। তখন আধুনিক পর্যায় সূত্রটি ঘোষণা হলো এরকম: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। শুধু পারমাণবিক ভর এর স্থলে পারমাণবিক সংখ্যা। এখন তোমরা নিজেদের খাতায়, যার যার খাতায় পর্যায় সারণীটা একটু এঁকে ফেলো তো দেখি। প্রত্যেকেই বসে বসে পর্যায় সারণীটা আঁকো নিজেরা খাতায়। আমি তোমাদের সাথে একটু আঁকি। প্রথমে বাম দিকে 3টা দাগ দিয়ে দাও এবং এই 3টা দাগের প্রত্যেকটা কলামে 6টা করে ঘর তৈরি করো, তার মানে এখানে 12টা ঘর তৈরি হবে। উপরের 2টা ঘর বাদ দিয়ে নিচের 4টা ঘর সোজা দাগগুলোকে বাড়িয়ে দাও। এইগুলোকে আবার প্রত্যেকটা 10 ভাগ করে ফেলো, 10টা করে ভাগ করে ফেলো। এরপরে ডান দিকে আরো 6টা ঘর তৈরি করো, 6টা। দেন প্রতিটা ঘরকে আবার 6টা করে ভাগ করো। দেন একেবারে উপরে বাম পাশে হাইড্রোজেন আর একেবারে উপরে ডান পাশে হিলিয়াম, দুটো পরমাণুকে বসিয়ে দেব। তারপর দেখো সিরিয়ালে আমরা মৌলগুলোকে বসাইতে পারি: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর নাম আমরা জানি। দেন পর্যায় বরাবর যদি যাই, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আবার যদি আমরা পরেরটা করি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। পর্যায় বরাবর যদি পরে কমপ্লিট করি, আগে ডান পাশের গ্রুপটা কমপ্লিট করি। নিয়নের নিচে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং সর্বশেষ 118তম মৌল অর্গানসন। ম্যাগনেসিয়ামের ডান পাশে থাকছে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। ক্লোরিনের নিচে থাকবে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনিসাইন, 117 নম্বর মৌল টেনিসাইন। ক্যালসিয়ামের ডান পাশে থাকবে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম। সেলিয়ামের নিচে থাকবে টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারমোভিয়াম। এভাবে মৌলগুলোকে যদি আমরা সব সাজিয়ে দিই, তাহলে আমরা পর্যায় সারণীটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে আমরা যে মৌলগুলোকে দেখাচ্ছি, এখানে পুরো 118টি মৌল নেই, বরং 28টি মৌল কম আছে। অর্থাৎ এখানে 90টি মৌল দেখানো হয়েছে। বাকি 28টি মৌলকে পর্যায় সারণীর নিচে পৃথকভাবে স্থান দেওয়া হয়েছে। ল্যান্থেনামের পরে 14টি, সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এবং অ্যাক্টিনিয়ামের পরে থোরিয়াম থেকে শুরু করে লরেনশিয়াম পর্যন্ত আরো 14টি। এই 28টি মৌলকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী, যার 7টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। তার মধ্যে প্রথম পর্যায়কে বলা হয় বামন পর্যায়, যেখানে মাত্র 2টি মৌল আছে। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়, 8টি করে মৌল আছে। চতুর্থ এবং পঞ্চম পর্যায় হচ্ছে দীর্ঘ পর্যায়, যেখানে 18টি মৌল আছে। ষষ্ঠ এবং সপ্তম পর্যায় হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, যার প্রত্যেকটিতে 32টি করে মৌল আছে। যদি শ্রেণী হিসাবে ধরি, প্রথম এবং 18তম শ্রেণীতে 7টি করে মৌল আছে। 2 থেকে 2 বেরিলিয়াম দিয়ে যেটা আছে 2, দেন 13, 14, 15, 16, 17, এগুলোতে 6টি করে মৌল আছে। এখানে 4 নাম্বার থেকে টাইটেনিয়াম যেটা 4 থেকে 12 পর্যন্ত, এই 9টি গ্রুপে 4টি করে মৌল আছে। আর 3 নাম্বার গ্রুপটা হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ, জায়ান্ট গ্রুপ, যার একটি গ্রুপে 32টি মৌল আছে। এই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণীর চেহারা। এখন এই পর্যায় সারণীটির ব্যাখ্যা কিসের উপর ভিত্তি করে হচ্ছে ইত্যাদি, তো সেটা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। 3টি বিষয়কে আমরা ব্যাখ্যা করতে পারি: মেন্ডেলিভের পর্যায় সারণী, পারমাণবিক ভরের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী, ইলেকট্রন বিন্যাসের ভিত্তি এবং পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। এই দুটো বিষয় এখানে মুখ্য। তো আজকে ক্লাসের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এই সম্পর্কে পর্যায় সারণীর ভিত্তিটা কিভাবে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস থেকে তোমাদের আর 1 মিনিট সময় আছে। 1 মিনিট তোমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে আজকের ক্লাস থেকে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। জিজ্ঞাসা থাকলে বলতে পারো, ওয়েলকাম। প্লিজ যার যা প্রশ্ন আছে বলতে পারো। রোল নাম্বার 250। জি স্যার। তোমার কোনো প্রশ্ন আছে? জি না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড। কারো কোনো জিজ্ঞাসা নেই? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ। আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সরি, 176। হ্যাঁ প্লিজ, 176। স্যার, আণবিক অরবিটাল তত্ত্বটা কি? আচ্ছা, আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হয় নাই। আমি শুধু টপিকগুলো বলেছি যে এই বিষয়গুলো আলোচিত হবে। আণবিক অরবিটাল তত্ত্বের উপরে একটা ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে স্যার।
স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।